নিউ ইয়র্কের দুর্বৃত্তের গুলিতে ইমাম সহ 2 বাংলাদেশি নিহতের ঘটনায় বাঙালি কমিউনিটিতে ক্ষোভ। প্রবাসীরা মুসলিম বিদ্বেষী আক্রমণ দাবি করলেও পুলিশের অস্বীকার। আইনি জটিলতায় বঙ্গবন্ধুর 6 খুনিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় কার্যকর করা যায়নি পূর্ণাঙ্গ রায়। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গুলশানে জঙ্গি হামলায় হাসনাত করিমের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে দাবি গোয়েন্দাদের। দেশের বিভিন্ন এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে নানা আয়োজন। চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে স্কুল ছাত্র হিমাদ্রি হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ। দণ্ডপ্রাপ্ত 2 জন পলাতক, দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের। এবং শিকল ছিঁড়ে পালানোর কয়েক ঘন্টার মধ্যেই আবারও বেঁধে ফেলা হয়েছে আসাম থেকে ভেসে আসা হাতিটিকে। দেয়া হয়েছে চেতনানাশক। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতা হিম। নিউ ইয়র্কে মসজিদের ইমাম সহ 2 প্রবাসী বাঙালিকে গুলি করে হত্যার ঘটনায় আতঙ্কের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে প্রবাসী বাঙালি কমিউনিটিতে। এই হত্যাকাণ্ডকে মুসলিম বিদ্বেষী হামলা বলে দাবি করেছেন প্রবাসী বাঙালিরা। হত্যাকারীকে খুঁজে বের করতে পুলিশের কাছে প্রয়োজনীয় তথ্য ও ভিডিও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলম্যান এরিক অলব্রিচ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কেসলোর পাঠানো তথ্য ও টিএম মামুনুর রশিদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই বাড়িটিতেই বাস করতেন সিলেটের গোলাপগঞ্জের মৌলানা আলাউদ্দিন আকুঞ্জি। ইমামতি করতেন আল ফোরকান মসজিদে। শনিবার জোহরের নামাজ শেষে সম্পর্কে ভাইরা তারা মিয়াকে নিয়ে ঘরে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন 2 জনই। এই ঘটনায় বিক্ষোভে ফুঁসছে বাঙালি কমিউনিটি। নিরাপত্তাহীনতায় ভুগছে সবাই। গোটা বাঙালি জাতি আমরা আতঙ্কিত। আমরা সুষ্ঠু ন্যায় বিচার চাই। আমরা আজকে কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করব এই ধরনের যেন হেড ক্রাইমটা আর কখনো না ঘটে। অবশ্যই ওদের জন্য বিচার চাই। এটা মুসলিম বিদ্বেষী এহেন হত্যাকাণ্ডের কারণ বলছেন সবাই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করছি, ডাকাতির গল্প বলে হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না। এটা একটা মুসলিম বিদ্বেষমূলক হত্যাকাণ্ড। আমরা ন্যায় বিচার চাই। তারা কোনো সাধারণ মানুষকে খুন করেনি, তারা একজন ইমামকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে ট্রাম্পের নেতিবাচক রাজনীতিকে দায়ী করেছেন ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। তবে এই অভিযোগের এখনো কোনো প্রমাণ পায়নি নিউ ইয়র্ক পুলিশ। ভিডিও ফুটেজ থেকে জানা গেছে নীল রঙের শার্ট ও শর্টস পরা এক দুষ্কৃতিকারী গুলি করে দৌড়ে পালিয়ে যায়। তবে ধর্মীয় বিশ্বাসের কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিতে কমিউনিটিকে আশ্বস্ত করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিওর কমিউনিটি বিষয়ক প্রতিনিধি জারা সাইদ। আমি মেয়রের পক্ষ থেকে বলতে চাই, নিউ ইয়র্কের প্রশাসন এই কমিউনিটির পাশে আছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সবাইকে সহায়তার অনুরোধ করছি। হত্যাকারীকে গ্রেফতারে বাঙালিদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় কাউন্সিলম্যান এরিক অলরিচ। ইমাম নিহতের সময়কার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। আপনার সন্তানের নিরাপত্তার স্বার্থে অপরাধীকে শনাক্ত করা ও বিচারের মুখোমুখি করতে সবার সহযোগিতা চাই। একই এলাকায় 7 বছর আগে আলোকচিত্র সাংবাদিক মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম এবং এবারে মসজিদের ইমাম ও মুসল্লি হত্যাকাণ্ড গোটা নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিদেরকেই আতঙ্কগ্রস্ত করে তুলেছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তারা মিয়ার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তারা মিয়ার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জঙ্গালহাটা ও ইমাম আলাউদ্দিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমরুত গ্রামে। স্বজনদের মৃত্যুর খবরে স্তব্ধ উভয় পরিবার। সিলেট থেকে ইকরামুল কবির ও হবিগঞ্জ থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আর কিছুদিন পরই যুক্তরাষ্ট্র থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য সিলেটের গোলাপগঞ্জে নিজ বাড়িতে ফিরে আসার কথা ছিল তারা মিয়ার। এখন তিনি ফিরবেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। 4.5 বছর আগে তারা মিয়া স্ত্রী সন্তানদের নিয়ে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে যান। সবশেষ 2015 সালের ফেব্রুয়ারিতে মেয়ে রুনা বেগমকে বিয়ে দিতে সিলেটে এসেছিলেন তিনি। খুব ভালো লাগছিলেন, কোনো কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু নাই, সাদা সিধা মানুষ। সকাল ধরেন 6টার সময় হঠাৎ আমেরিকা থেকে ফোন আসলো
আমার ওয়াইফ বলল যে আমার শ্বশুরকে গুলি করে কারা হত্যা করে ফেলছে। প্রবাসী ভাই বোন যারা আছে তাদের যাতে নিরাপত্তা জোরদার করা হয় এই ব্যাপারে আমি জাতিসংঘ তথা বিশ্ব সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো। একই ঘটনায় নিহত ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জির বাড়িতে এখন শোকের ছায়া। মৃত্যুর খবরে শোকে স্তব্ধ এখন পুরো পরিবার। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমরুদ গ্রামের আলাউদ্দিনের 5 সন্তানের মধ্যে 4 ছেলে যুক্তরাষ্ট্রে বাস করেন। স্বজনরা জানান 6 বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে ছেলেদের কাছে যান। আগামী মাসে তার দেশে ফেরার কথা ছিল। এইরকম ফার্স্ট একটা ওয়ার্ল্ডে সব দিক থেকে ফার্স্ট, কিন্তু এই ধরনের নৃশংসতা, এই ধরনের বর্বরতা এটা আমাদের কাছে কাম্য না। আব্বা খুব সহজ সরল মানুষ ছিলেন, সবাই জানে, বাংলাদেশে সবাই জানে বা আমেরিকাতেও জানে। আব্বা ওইখানে তো ইমামতি করেন, বাংলাদেশেও ইমামতি করছেন। আমরা এর বিচার চাই। আমরা বাংলাদেশ সরকারের কাছেও আবেদন করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই জঘন্য কাজের জন্য নিন্দা প্রকাশ করা হোক। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সিলেট ও হবিগঞ্জের যুক্তরাষ্ট্র প্রবাসী তারা মিয়া ও ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার 41 বছর পরেও কার্যকর করা যায়নি মামলার পূর্ণাঙ্গ রায়। আইন মন্ত্রণালয় বলছে বিভিন্ন দেশে পালিয়ে থাকা 6 খুনিকে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি জটিলতার কারণে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে খুনিদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আরো জানাচ্ছেন এহসান জুয়েল। 1975 সালের 15ই আগস্ট ইতিহাসের ঘৃণতম এক হত্যাযজ্ঞে বিপদগামী সেনা সদস্যদের হাতে সপরিবারে খুন হন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের বছর 8 জুন এক সরকারি প্রজ্ঞাপনে আত্মস্বীকৃত খুনিদের প্রায় সবাইকে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন দেশের দূতাবাসে। দেশের বাইরে থাকা ওই খুনিদের কয়েকজনকে বিভিন্ন সময় দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হলেও বৈরী মনোভাবের কারণে তা কাজে লাগায়নি তৎকালীন সরকারগুলো। 2009 সালের 19 নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসামিদের মৃত্যুদণ্ডের আপিল খারিজ করে দিলে 2010 সালের 27 জানুয়ারি 5 জনের ফাঁসি কার্যকর হয়। রায় কার্যকরের আগে 2001 সালে জিম্বাবুয়েতে আজিজ পাশা মারা গেলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান আরও 6 খুনি। এদের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে থাকলেও অন্য 4 জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার। আইন মন্ত্রণালয় বলছে খুনিদের ফিরিয়ে আনতে বড় বাধা আশ্রয় নেওয়া দেশগুলোর আইনি জটিলতা। কানাডায় যে খুনি আছে সেই ক্ষেত্রে একটু আইনি জটিলতা আছে। এই আইনি জটিলতা দূর করার চেষ্টা হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে আমরা এম রাশেদ চৌধুরীর ব্যাপারে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের সাথে কথা বলছি। এই পর্যন্তই অগ্রগতি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি খুনিদের ফিরিয়ে আনতে চলছে জোর তৎপরতা। নিয়ম কানুনগুলি সম্বন্ধে যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সেগুলি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করব যে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এবং ফাঁসির রায় কার্যকর করতে পারবো। বিভিন্ন তথ্য মতে পলাতক খুনিদের মধ্যে খন্দকার আব্দুর রশিদ লিবিয়ায়, শরীফুল হক ডালিম পাকিস্তানে, আব্দুল মাজেদ সেনেগালে ও মুসলিম উদ্দিন জার্মানিতে পালিয়ে আছেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গুলশানের জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ, আর তাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন। বেসিক্যালি জেনারেল প্রিন্সিপাল, যখন একটা মানুষের ব্যাপারে কোনো একটা ক্রিমিনাল সাসপেক্টের ব্যাপারে পুলিশ অ্যারেস্ট করে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণাদি না পাওয়া যায়, তখন তাদেরকে আমরা 54-এ রেখে ইনভেস্টিগেশন করি। প্রাইম অফিসে যদি এস্টাবলিশড হয় যে ইয়েস তার বিরুদ্ধে এই তথ্য প্রমাণাদি, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমরা পেয়েছি, তখন তাকে যে অভিযোগটা পাই সেই অভিযোগের ভিত্তিতে মামলায় আমরা প্রডিউস করি। সুতরাং এটা ভেরি সিম্পল
যে প্রাইম অফিসে নিশ্চয়ই প্রুভড হয়েছে, দ্যাটস ওয়াই তাকে মামলায় প্রডিউস করা হচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ ও পদযাত্রা করেছেন দেশের ৩ শতাধিক বাউল শিল্পী। এই পদযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমি থেকে পদযাত্রাটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা এই পদযাত্রায় অংশ নেন। পদযাত্রায় শিল্পীরা হারমোনিয়াম, তবলা, একতারা নিয়ে গান পরিবেশন করেন। শেষে তারা লালন শাহের মানবতাবোধের দর্শনও তুলে ধরেন। তারা বলেন, মানবতাবোধই পারে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে। এর আগে 4 দিনের ফকির লালন সাঁইজির ভাব শীর্ষ সম্মেলনী সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নেই। বাংলাদেশে কোনো আইএস বা জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৭১-এর পরাজিত শক্তিরাই বিভিন্ন নামে দেশে একের পর এক নাশকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে গাইবান্ধার সাংঘাটা থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। কোনো আইএস ও কোনো আল কায়দা আমাদের দেশে নেই। আমাদের দেশে রয়েছে সেই যারা নাকি ৭৫ করে রক কাটতেন, সেই যারা মানে জেএমবি হয়েছেন, হুজি হয়েছেন, আনসারুল্লাহ বাংলা টিম হয়েছেন, তারাই বিভিন্ন নামে এখন বলতেছে তারা নাকি আইএস হয়ে গিয়েছে। আমাদের এখন আইএস করার জন্য যেই সমস্ত জঙ্গি নেতারা চেষ্টা করছেন, সেই চেষ্টাও বিফল হয়েছে। কারণ আমরা প্রমাণ করেছি আইএস বলে এখানে কোনো পদার্থ কিংবা কোনো সংগঠন এখানে নেই। আমাদের যা কিছু হচ্ছে সব আমাদের দেশীয় মানুষ, দেশীয় সেই প্রেতাত্মার দল। বাংলা সময় আরো থাকছে। বঙ্গোপসাগরে ভারতীয় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় 5 জনের মৃতদেহ উদ্ধার, জীবিত উদ্ধার 2, নিখোঁজ আরো 10 জন। জামালপুরের সরিষাবাড়িতে ভারতীয় বন্য হাতিটি এখন পুরোপুরি বন বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। সকালে শেকল ছিঁড়ে ফেললেও কয়েক ঘন্টার চেষ্টায় এটিকে আবার বেঁধে ফেলে বন বিভাগের কর্মীরা। সকাল 10টার দিকে হাতিটি বাঁধন ছিঁড়ে কয়রা এলাকার ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বিলে ঘোরাফেরা করতে থাকে। পরে বন বিভাগ স্থানীয়দের সহায়তায় তাকে আবারও শেকল ও দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর হাতিটিকে চেতনানাশক ওষুধ দেয় বন বিভাগ। গত বৃহস্পতিবার চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে হাতিটিকে অচেতন অবস্থায় শেকলবন্দি করেছিল 19 সদস্যের উদ্ধারকারী দল। গত 28শে জুন ভারতের আসাম থেকে উজানের পানিতে ভেসে আসা হাতিটি প্রথমে আটকা পড়ে কুড়িগ্রামে। এরপর বগুড়া ও সিরাজগঞ্জ হয়ে জামালপুরের বিলে আটকা পড়ে প্রাণীটি। আমরা এটাকে সফলভাবে ডার্টিং করেছি। আমরা 4টা ডার্ট ব্যবহার করছি। এটা কিছুটা নিয়ে আমরা এটাকে সম্পূর্ণভাবে ঘুমাইতে চাই, পরে গেলে আমাদের জন্য সমস্যা। যেটা আমাদের এখান থেকে ড্র্যাগ করে নেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের আগামীকালের মধ্যে আমাদের হাতিগুলো চলে আসবে, ট্রাক রেডি থাকবে ইনশাল্লাহ। সময় আস্তে আস্তে নিতে হবে সামনে। দর্শক, সহকর্মী হারুনুর রশিদ এই মুহূর্তে সেখানে রয়েছেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। হারুন, সর্বশেষ পরিস্থিতি কি? ভারতের আসাম থেকে উজানের পানিতে ভেসে আসা হাতিটি এখন অবস্থান করছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়রা বিলে। এই বিলে হাতিটিকে আজ সকালে দ্বিতীয় দফায় শেকল বন্দি করে বা পায়ে শেকল বেঁধে আটকে রাখা হয়েছে এবং এই হাতিটিকে এখান থেকে উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে এবং এই উদ্ধারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখন সম্পন্ন করছেন এখানকার যে বন বিভাগের উদ্ধারকারী দলের সদস্য যারা রয়েছেন তারা। এই হাতিটিকে গত বৃহস্পতিবারও একবার পায়ে শেকল বাঁধা হয়েছিল এবং এটি উদ্ধার করার জন্য ঠিক লোকালয়ের কাছে এটিকে বন্দি অবস্থায় রাখা হয়েছিল। কিন্তু আজ সকালে এই হাতিটি আবার তার শিকল ছিঁড়ে যে জায়গায় রাখা হয়েছিল সেখান থেকে অন্য জায়গায় চলে আসে এবং এর কিছুক্ষণ পরেই কয়েক ঘন্টা চেষ্টায় বন বিভাগের উদ্ধারকারী দলের সদস্যরা তারা এসে সেটিকে আবার হাতিটিকে ট্রাঙ্কুলাইজার গান প্রয়োগের মাধ্যমে অচেতন করে তার পায়ে আবার শেকল দেওয়া হয় এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কয়রা বিলের মাঝখানে প্রায়
প্রায় পায়ে শিকল বাঁধা অবস্থায় 3 দিক দিয়ে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে কোনো দিকে যেতে না পারে। তো এখন আমি বন বিভাগের সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন যে এই হাতিটিকে এখান থেকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আরো কয়েকটি হাতিকে এখানে নিয়ে আসা হচ্ছে এবং এই হাতিগুলো এখানে আসার পর এই উদ্ধারকারী হাতির দল ধারা এটিকে টেনে শুকনো জায়গায় নেওয়া হবে এবং সেখানে ট্রাকের ব্যবস্থা করা হয়েছে এবং যে ক্রেনের ব্যবস্থা করা হয়েছে বড় বড়, সেই ক্রেন দিয়ে হাতিটিকে ট্রাকে তুলে পরে সেখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং আমি এখানে যে বন্যপ্রাণী চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে দীর্ঘ প্রায় 48 দিন যাবৎ হাতিটি এই বাংলাদেশে অবস্থান করছে এবং প্রায় 160 কিলোমিটারের বেশি নদীপথে সেটি অতিক্রম করে এখন বর্তমানে জামালপুর রয়েছে। এর আগে বগুড়া, কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে এসেছে। তো এই হাতিটিকে তারা যেটা বলছেন যে হাতিটি এখনো কিছুটা দুর্বল হয়ে পড়লেও এখনো সুস্থ আছে, কোনো অসুস্থতার লক্ষণ তারা দেখতে পাননি। তারপরেও এই হাতিটিকে নিয়ে যাওয়ার পর গাজীপুরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং সেখান থেকে চিকিৎসা করে সেটিকে গাজীপুরের যে বঙ্গবন্ধু সাফারি পার্ক রয়েছে সেখানে অবমুক্ত করে দেয়া হবে। এই মুহূর্তে এই হাতিটিকে কিভাবে লোকালয়ের কাছাকাছি নিয়ে একটা নিরাপদ জায়গায় নেওয়া যায় যেখান থেকে হাতিটিকে সরিয়ে নেওয়া সম্ভব হবে দ্রুত বা নিরাপদে, সেই জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন এবং তারা আশা করছেন যে 2-1 দিনের মধ্যেই আসলে তাদের এই হাতি উদ্ধার অভিযান শেষ করতে পারবেন। তো এই ছিল আসলে আমার কাছে জামালপুরের সরিষাবাড়ি থেকে হাতি উদ্ধারের সর্বশেষ খবর। পারমিতা। দর্শক, আমরা শুনছিলাম পাহাড়ি ঢলে ভেসে আসা হাতিটির বর্তমান পরিস্থিতি, যেটিকে নিয়ে ইতোমধ্যেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলেন। আমাদের সহকর্মী হারুনুর রশিদ তার বর্তমান অবস্থা জানাচ্ছিলেন। চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রি মজুমদার হিমুকে হত্যার দায়ে পিতা পুত্র সহ 5 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিকেলে 4র্থ মহানগর দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে হিমুর পরিবার। আরো জানাচ্ছেন কমল দে। 2012 সালের 27 এপ্রিল অমানসিক নির্যাতনের পর এটি সহ আরো 2টি ক্ষিপ্ত কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের ছাত্র হিমাদ্রি মজুমদার হিমু। কুকুরের কামড় থেকে রক্ষা পেতে 4তলা ভবনের ছাদ থেকে হিমু লাফ দিয়ে গুরুতর আহত হয়। 26 দিন চিকিৎসাধীন থাকার পর ওই বছর মারা যায় হিমু। মাদক ব্যবসার সমালোচনা করে সামাজিক গণমাধ্যমে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে হিমুকে খুন করে ঘাতকরা। ঘটনার 4 বছর পর আদালত শিল্পপতি শাহ আলম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ, শাহাদাত হোসেন রাজু, মাহবুব আলী খান ড্যানি এবং জাহিদুল ইসলাম শাওনকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডিত আসামিদের মধ্যে রিয়াদ ও শাওন পলাতক রয়েছে। সকল আসামিদের বিরুদ্ধে 302 ধারা এবং 34 ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন। বিজ্ঞ আদালতের রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রায় কার্যকরের ব্যাপারে অত্যন্ত দ্রুততার সাথে আন্তরিকতার সাথে তারা সেই চেষ্টা করবে। রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে হিমুর স্বজনেরা। আপনাদের কারণে আমি আসতে পেরেছি, ভবিষ্যতে আশা করি মানুষ। আসামি পক্ষের আইনজীবীর দাবি তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। মক্কেলদের প্রতি ন্যায় বিচার করা হয়নি এবং তারা অবশ্যই আপিল করবে এবং আমি মনে করি মামলার যে মেরিট তারা অবশ্যই উচ্চ আদালতে খালাস পাবে। 2014 সালের 3রা ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে 5 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল, কিন্তু সেখানে বিচার সম্পন্ন না হওয়ায় মামলাটি 4র্থ মহানগর আদালতে ফেরত পাঠানো হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে ভারতীয় মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ 17 জেলের মধ্যে 2 জনকে জীবিত এবং 5 জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ট্রলারটি উদ্ধার করে এখন মংলা বন্দরের হিরন পয়েন্টের একটি খালে রাখা হয়েছে। কোস্টগার্ড জানায়, গত রাত 8:30টার দিকে বঙ্গোপসাগরের হিরন পয়েন্ট থেকে 10 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব বঙ্গবন্ধু চর এলাকায় 17 জেলে সহ ভারতীয় মাছ ধরার ট্রলার এমভি গৌরী ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ডের 3টি দল এবং বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। প্রায় 8 ঘন্টা চেষ্টা চালিয়ে আজ ভোরে 5 জনের মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া 2 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে আরো 10 জেলে। উজান থেকে নেমে আসা তীব্র স্রোতে উত্তর ভোলার 2টি ইউনিয়নে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। মেঘনার ভয়াবহ ভাঙনে 1 সপ্তাহে বিলীন হয়ে গেছে সহস্রাধিক ঘরবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান।
সর্বহারা মানুষগুলো আশ্রয় নিয়েছেন সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধে। স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ভাঙন রোধে নভেম্বর থেকে কাজ শুরু হবে। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তর অঞ্চলের বন্যার পানি নামতে শুরু করায় ভোলার মেঘনা নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে। এতে সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের সহস্রাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে বেড়িবাঁধ ও সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। বন্ধ হয়ে গেছে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। ভাঙন অব্যাহত থাকায় গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়, মৌলভীরহাট সিনিয়র মাদ্রাসা, ইলিশা ডিগ্রি কলেজ সহ অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন ঝুঁকিতে রয়েছে। অনেক কষ্ট চলতে আছে, আমরা তাও সহ্য করতে পারি না। তাও অনেক বাচ্চা করে নিয়ে খাদ্য খাবার খাইতে আমাকে বহুত কষ্ট হইতে আছে। বাপ দাদার বিটে বাড়ি রামদাসপুর থেকে শুরু করে আমরা এই পাড়াসে বাড়ি করি, এই রাজাপুরে আমাদের সব ধ্বংস করে দিয়েছে। মেঘনা আমাদেরকে সব শান্ত করে দিয়েছে রাজাপুরবাসীকে। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয় এ জনপ্রতিনিধির। নদী ভাঙনের কারণে আমার ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ বিলীন হয়ে যাচ্ছে। যদি এই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আরো অন্যান্য প্রতিষ্ঠান, বাজার, মানুষের বাড়ি ঘর সব নদীতে বিলীন হয়ে যাবে। সাইক্লোন সেন্টার ও বাঁধে আশ্রিতরা মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলনের এ নেতা। দিন দিন ভিটেমাটি হারা পরিবারের সংখ্যা বাড়ছে। আমরা সরকারের কাছে ত্রাণ চাই না, আমরা এই নদী ভাঙন থেকে এদেশের মানুষকে রক্ষা করা হোক। ভাঙন তীব্রতা বেড়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আগের যে একটা চলমান কাজ ছিল ওটা চলমান আছে, জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলমান আছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যদি অনুমোদন পাওয়া যায় তার জিও ব্যাগের পরিমাণ বৃদ্ধি করা হবে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, ভাঙন রোধে 352 কোটি টাকা একনেকে অনুমোদন হওয়ায় আগামী নভেম্বর মাস থেকে কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রায় 15 কোটি টাকার কাজ আমরা করে কোনো মতে ভাঙায় ঠেকাবার চেষ্টা করছি। আগামী নভেম্বর মাসে এটা পরিপূর্ণ কাজ হলে ইনশাল্লাহ নদী ভাঙার হাত থেকে আমি রক্ষা করতে পারবো। গত এক সপ্তাহে রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের 5 বর্গ কিলোমিটার এলাকা ও 2.5 কিলোমিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, ভোলা। বাংলা সময় আরো থাকছে। গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে মনগড়া বিল দেওয়ার অভিযোগ, ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহক। কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। চট্টগ্রামে গত 5 বছর ধরে নিখোঁজ রয়েছে শহীদুল ওরফে শাহিদুল আলম নামে এক ব্যক্তি। র্যাবের পক্ষ থেকে নিখোঁজ 70 জনের নাম পরিচয় উল্লেখ করে প্রকাশিত সবশেষ তালিকায় রয়েছে তার নাম। নিখোঁজের মা হালিমা খাতুন জানান, প্রায় 7 বছর আগে পারিবারিক বিরোধের জের ধরে চাঁদগাঁওয়ের নিজ বাসা ছেড়ে শ্বশুর বাসায় চলে যায় শহীদুল। এ 2 বছর পরে নিখোঁজ হয় সে। স্বজনরা বলছেন, র্যাবের প্রকাশিত তালিকার 66 এবং 69 নম্বরে রয়েছে শহীদুল ওরফে শাহিদুল আলমের নাম। এক্ষেত্রে 2টি নম্বরে একই ব্যক্তির নিজ বাসা এবং শ্বশুরের বাসার ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে দাবি স্বজনদের। দীর্ঘদিন গোপন রাখা হলেও কয়েকদিন আগে শাহিদুলের নিখোঁজের বিষয়টি র্যাবকে জানায় তার ছোট ভাই। এদিকে র্যাবের তালিকা থেকে শাহিদুলের তথ্য পাওয়ার পর অনুসন্ধান শুরু করেছে পুলিশ। যে হিসেবে দেখা যাচ্ছে যে জঙ্গি বলে বলে সবাই তুলে দিতেছে, তখন কি হিসেবে উনি এখন কোথায় আছে না আছে এটা তো বুঝতে পারতেছি না। আল্লাহ যদি না আসবে বা বুকুর বাসা বুকু টানে তো বুকুর লইয়ে মার কি জম আর তো কিছু করিবেন নাই। আমার থানা এলাকায় নিখোঁজদের তালিকা সংগ্রহ করছি, কিন্তু শহীদুল আলম নামে কোনো নিখোঁজ ব্যক্তির তালিকা আমাদের কাছে পরিবার থেকেও কোনো সংবাদ আসেনি। আর আমাদের এখানে জিডি আমরা যে অনুসন্ধান করছি, এই জিডির মধ্যে কোনো শহীদুল আলম নামে কোনো নিখোঁজ ব্যক্তির জিডি হয়নি। তারপরে আমরা এই বিষয়ে একটু স্থানীয়ভাবে অনুসন্ধান করে দেখতেছি। দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন সহ সন্ত্রাস ও জঙ্গি বিরোধী নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। নীলফামারীতে সন্ত্রাস বিরোধী মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে শহরের চৌরাঙ্গি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে এই কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা জঙ্গি বিরোধী স্লোগানও দেন।
এছাড়া সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক খলিলুর রহমান জানান, 15 আগস্ট জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গার্ড অব অনার প্রদান করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরই মধ্যে টুঙ্গিপাড়ায় সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। রাস্তার মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। বঙ্গবন্ধুর সমাধি, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, পাঠাগার ও সংগ্রহশালা সহ আশেপাশের পুরো এলাকা বিভিন্ন পতাকা দিয়ে সাজানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জাতির পিতার সমাধিতে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সংগঠন সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে অনার গার্ড প্রদান করা হবে। এরপরে এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে সামনে রেখে আমরা সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি আমরা এই বছর নিরাপত্তাকে। আমরা চেষ্টা করছি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধনে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে অবিলম্বে সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান বক্তারা। মাথা চালা দিয়ে উঠে বঙ্গবন্ধু সৃষ্টির জন্য চেষ্টা করেছে। আমরা আজকে থেকে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি বিভিন্ন গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মন গড়া বিলের বোঝা টানতে হিমশিম খাচ্ছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটার না দেখেই ইচ্ছে মতো বিল করছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এমন অভিযোগের সত্যতা স্বীকার করলেও নিজেদের দোষ মানতে নারাজ মিটার রিডাররা। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হেদায়েতুল ইসলাম বাবু। রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। নিয়ম অনুযায়ী মাসের শেষে প্রতিটি বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মিটার দেখে ব্যবহৃত বিদ্যুতের বিল করার দায়িত্ব মিটার রিডারের। কিন্তু গাইবান্ধা বিদ্যুৎ বিভাগ নিয়ম নীতির কোনো তোয়াক্কা করে না। মাসে নয়, বছরেও মিটার দেখতে যান না বিদ্যুৎ বিভাগের লোকজন। ঘরে বসে তৈরি করা মন গড়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা। 700 ইউনিট মিটারে আছে আর আমি 11,900 ইউনিটের বিল পরিশোধ করছি। অফিস থেকে ওরা কেউ আসে না, কোনোদিন মিটার দেখে না। যারা পয়সা পাতি দেয় তাদের বিল কম করে দেয়, আর যারা পয়সা দেয় তাদের জন্য বিল বেশি করে। বিদ্যুৎ বিভাগের এমন অনিয়মের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারাও জড়িত বলে মনে করেন সচেতন মহল। সিস্টেম রাস্তাকে থাকার জন্য আমাদের গ্রাহকদের উপরে বেশি বেশি করে বিদ্যুৎ বিল তারা চাপিয়ে দেয়। আজকে বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে, এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। এমন ঘটনার সত্যতা স্বীকার করে গাইবান্ধার একমাত্র সরকারি এই মিটার রিডার দুষলেন চুক্তিভিত্তিক মিটার রিডারদের। অবশ্য এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন নির্বাহী প্রকৌশলী। এরকম রিপোর্ট আমার কাছেও আসছে। পিস রেটগুলোর দায়ভার তো আমাদের না, এটা তো সরাসরি অফিসাররা পরিচালনা করেন, ওনারা বেতনভুক্ত করায়। সরকারের যেটুকু রাজস্ব প্রাপ্য, সেই প্রাপ্য রাজস্ব গ্রাহক যেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে দিতে পারে, আমরা সেই জন্য ব্যবস্থা নিচ্ছি এবং অলরেডি আমরা চেক শুরু করে দিয়েছি এবং এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় মোট গ্রাহকের সংখ্যা প্রায় 40,000। এর জন্য সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত মিটার রিডার মাত্র 1 জন, আর বেসরকারিভাবে নিয়োজিত চুক্তিভিত্তিক মিটার রিডার রয়েছেন 19 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোড সহ বেশ কয়েকটি সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে একাকার। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শহরবাসী। সাইমা কুন্দের তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র বাউন্ডারি রোড এলাকার রাস্তাটি। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পরিণত হয় মরণ ফাঁদে।
চলাচলের অনুপযোগী এই রাস্তায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। এছাড়া শহরের এস.এ. সরকার রোড, গোলকিবাড়ি রোড, কাছিজুলি গোলাপজান রোড, পুলিশ লাইন রোডেরও বেহাল দশা। ভাঙাচোরা এসব রাস্তায় চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শহরবাসীকে। দীর্ঘদিন যাবত আমরা এই সমস্যায় ভুগতেছি। কিছুদিন পর পর ভাঙে আবার ঠিক করে, ভাঙে আবার ঠিক করে, কিন্তু 3 মাস মানে যায় না। 3 মাসের মাঝেই আপনার আবার একই অবস্থা হয়ে যায়। অনেকদিন যাবত এই রোডটার এই অবস্থা, কোনো মেরামত হচ্ছে না। আর এই রোডটা এমনই একটা রোড, এই রোডটা আমাদের সবসময় ইউজ করতে হয়। রিক্সা এবং গাড়ি ঘোড়া এখানে প্রায়শই খানাখন্দে আটকে যায়, পড়ে যায়, দুর্ঘটনা ঘটে। ভাঙা রাস্তার কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের। রাস্তায় পানি জমা থাকে, বৃষ্টি হইলে আমাদের শরীরে কাদা লাগে, তারপর আমরা মাঝে মাঝে স্লিপ খেয়ে পড়ে যাই। অনেক সময় রিক্সা আসতে চায় না, হেঁটে হেঁটে আসতে হয়। আর সব সময় রাস্তায় পানি থাকে, ভাঙা রাস্তা। আমরাও চাই এই রাস্তাটা যাতে ঠিক হোক, যাতে সবার অনেক দুর্ভোগটা অনেক কম হয়, সবাই যাতে আমাদের একটু কমটা কষ্ট করতে হয়। অবশ্য পৌর মেয়রের দাবি, ভাঙাচোরা রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে দ্রুত কাজ শেষ করা হবে। রাস্তার পাশে আমরা নতুন ড্রেন নির্মাণ করেছি বা ড্রেন নির্মাণ চলমান আছে, যার কারণে সেই সড়কগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ড্রেন নির্মাণগুলো সম্পন্ন হওয়ার পর আমরা সেই রাস্তাগুলো দ্রুত আমরা সংস্কার করব। পৌরসভা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরে প্রায় 8 কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তা রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। খুলনায় আলহাজ সারোয়ার খান ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে কলেজের সামনে মানববন্ধন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা কলেজটি দ্রুত জাতীয়করণের দাবি জানান। প্রায় 28 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সামাদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে ঢাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সাথে মামলার অন্যতম আসামি পোশাক কারখানার মালিক আনিসুজ্জামানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে দুদক। মামলার বিবরণীতে জানা যায়, সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুস সামাদ নিয়ম না মেনে পোশাক কারখানার মালিক আনিসুজ্জামানকে প্রায় 28 কোটি টাকা ঋণ দেন। পরে 2013 সালের 4 আগস্ট নারায়ণগঞ্জ সদর থানায় 9 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে দুদক। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ইমাম সহ 2 বাংলাদেশি নিহতের ঘটনায় বাঙালি কমিউনিটিতে ক্ষোভ। প্রবাসীরা মুসলিম বিদ্বেষী আক্রমণ দাবি করলেও পুলিশের অস্বীকার। আইনি জটিলতায় বঙ্গবন্ধুর 6 খুনিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় কার্যকর করা যায়নি পূর্ণাঙ্গ রায়। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গুলশানে জঙ্গি হামলায় হাসনাত করিমের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে, দাবি গোয়েন্দাদের। দেশের বিভিন্ন এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে নানা আয়োজন। চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে স্কুল ছাত্র হিমাদ্রি হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ। দণ্ডপ্রাপ্ত 2 জন পলাতক, দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের। এবং শেকল ছিঁড়ে পালানোর কয়েক ঘন্টার মধ্যেই আবারও বেঁধে ফেলা হয়েছে আসাম থেকে ভেসে আসা হাতিটিকে। দেয়া হয়েছে চেতনানাশক। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।